ছবিটা দেখলাম, যেটা বলতে বলতে আমরা হেডলাইনে গিয়েছিলাম পৌলমে। 27 বছর পর 5 গুণ নিজেদের ভোট বাড়িয়ে বিজেপি ক্ষমতায় এলো দিল্লিতে। দিল্লিবাসীর দিল জিতে নিল দিল্লিতে এবং পদ্ম শিবিরের উপরই ভরসা রাখলো আম আদমি। দিল্লির আম আদমি পার্টিকে প্রত্যাখ্যান করলো শুধু নয়, ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হলো। ঝাড়ু নিজের দায়িত্বে এসেছিল এবং তারপর নিজের যে কাজ তারা করেছে, যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি থেকে কি আদতে তাদেরকে ঘাড় ধাক্কা দিতে বাধ্য হলো দিল্লিবাসী? সেই ছবিটাই কিন্তু একটার পর একটা যখন গণনা শুরু হয়েছিল তারপর থেকে আস্তে আস্তে পরিস্ফুট হতে শুরু করেছিল। এই জায়গা থেকে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন বিজেপি মুখপাত্র, রয়েছেন শতরূপা। আমরা কিছুক্ষণের মধ্যেই তৌসিফকে পেয়ে যাবো, আইনজীবী যিনি শাসক দলকে সমর্থন করেন, তিনি আসবেন। কিন্তু তার আগে আমরা শতরূপার কাছে আসবো। কিন্তু তার আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির সদর কার্যালয়ে গিয়ে ঠিক কি বলেছিলেন, কিসের জন্য এই ভরাডুবি আম আদমি পার্টির আর কেন উত্থান গেরুয়া শিবিরের, সে নিয়ে কি বলেছেন মোদী, শুনুন একবার। आज की ये ऐतिहासिक विजय है, ये सामान्य विजय नहीं है। दिल्ली के लोगों ने आपदा को बाहर कर दिया। एक दशक की आपदा से दिल्ली मुक्त हुई। साथियों, दिल्ली का जनादेश स्पष्ट है। आज दिल्ली में विकास, विजन और विश्वास की जीत हुई है। आज आडंबर, अराजकता, अहंकार और दिल्ली पर छाई आपदा की हार हुई। আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এর আগেও যখন নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তখন আপকে আপদ বলেছিলেন। অর্থাৎ আপ যে আপদ হয়ে গিয়েছে তা দিল্লিবাসী নিজেদের মতামত অর্থাৎ মত দিয়ে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন বিজেপির মুখপাত্র শতরূপা এবং আইনজীবী তৌসিফ আহমেদ খান। আমরা একটু শতরূপার কাছে যাই। যে ধরনের আমরা ছবিটা দেখলাম, যে দুর্নীতির জন্য একেবারে ঝাড়ুকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে দিল্লির আম জনতা, সেই ট্রেন্ড কি এবার বাংলায় দেখা যেতে পারে? কেননা এখানেও তো দুর্নীতি একেবারে পাহাড় প্রমাণ। বিশাখা, তোমাদের গুড মর্নিং। কিন্তু আমি সবচেয়ে আগে আজকে একটা কথা বলারও আগে আমি সমস্ত দিল্লির জনতাকে করজোরে ধন্যবাদ জানাবো এবং দিল্লির বিজেপির কার্যকর্তাদের একেবারে কুর্নিশ এবং তার সঙ্গে সঙ্গে মাননীয় রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ বিজেপির লিডার অফ অপোজিশন শ্রমিক ভট্টাচার্য, চিফ স্পোক্সপারসন বিজেপি ওয়েস্ট বেঙ্গলের, এদের সকলকে মানে প্রণাম করা ছাড়া আমার সত্যি আর কোনো উপায় নেই। তার কারণ আজকে সমগ্রভাবে দিল্লিবাসী যে রায় শুনিয়েছে, আমরা সবসময় বলি আমরা হারি বা জিতি, জনতার রায় আমাদের শিরোধার্য। কিন্তু এইভাবে 2.5 দশক পর তোমরা বলছো এবং তোমাদেরই ভাষা তুলে আমি বলছি যে আপদ, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছে দিল্লি আপদকে বিদায় দিয়েছে, এবার পশ্চিমবঙ্গের পাপকে বিদায় দেবার পালা। দেখো পাপ, আপনি যে বলছেন পশ্চিমবঙ্গের পাপ, সেই পশ্চিমবঙ্গের পাপ আপনি যাদেরকে বা শুভেন্দু অধিকারীও যাকে একেবারে কোট আনকোট বলেছেন এই পাপকে বিদায় করার পালা, 26-এ নাকি বিদায় হবে। কিন্তু আমরা তো 21 সাল থেকে দেখে আসছি, কিন্তু আলটিমেটলি তো আমরা জনাদেশ দেখতে পাচ্ছি এবং এই জনাদেশটা যখন আসছে সামনে তখন এই শাসক দলের কর্মী সমর্থক থেকে নেতা মন্ত্রী তারা বলছেন জনাদেশই তো শেষ কথা। একদম। আমি বিশাখা, তুমি খুব ভালো বলেছো যে আমরা 16, 21 আবার এখন 26-এ দেখতে যাব। ওয়েস্ট বেঙ্গলের মেন্টালিটি একটু অন্যরকম হয়। তুমি যদি দিল্লি ধরো, তুমি যদি উড়িষ্যা ধরো, প্রত্যেকটা চেঞ্জ করতে সময় লাগে এবং তার থেকে বেশি শাসক দলকে চেঞ্জ করতে পশ্চিমবঙ্গ সময় নেয়। 34 বছরের রেকর্ড আছে। তারও আগে কংগ্রেস যখন ছিল, কংগ্রেসকে হটাতেও সময় লেগেছিল। সেই জন্য পশ্চিমবঙ্গের ইলেকটোরালের যে মেন্টালিটি, সেটা বুঝে আমার মনে হচ্ছে এবার একটা সময় হয়েছে। 3 বার তৃণমূলকে সুযোগ দিয়েছিল এবং সেটাও যে আদৌ কতটা মানুষের ভোট ছিল সেটা নিয়ে আমরা এইখানে তোমাদের সঙ্গে অনেকবার আলোচনা করে গেছি। একদম। সেজন্য যদি ভায়োলেন্স না থাকে, যদি ঠিকঠাক করে ভোট দেয়, আমার মনে হয় এই অনেকগুলো ফ্যাক্টরস একই দাঁড়াবে। করাপশন আছে,
মানুষের যে ভীতি, একটা যে সাধারণ জীবনযাপন করবে। তুমি আজকে সকালে আমাদের অনলাইন করার আগে তুমি দেখাচ্ছিলে নাকরডাঙ্গার বস্তির আগুন, এরকম অসংখ্য, এবং সেখানে সুজিত বসু গিয়ে বলছেন আগুন তো লাগতেই পারে। এই বিষয়গুলো মানুষের কাছে কিন্তু এই বার্তাগুলো যাচ্ছে। তৌসিফ আপনার কাছে আসবো, মানুষের কাছে কিন্তু এই বার্তাগুলো টুকরো টুকরো হলেও একসঙ্গে বিন্দুতে বিন্দুতে সিন্ধু তৈরি হচ্ছে। মানুষের যে অভিযোগগুলো সেগুলো কিন্তু আরো পুঞ্জীভূত হচ্ছে, বড় হচ্ছে। এই জায়গা থেকে দিল্লির যে লোকসভা নির্বাচনের ফল, সেই ফল কি কোথাও গিয়ে কাঁপন ধরাচ্ছে তৃণমূলের 26-এর আগে? দেখুন, দিল্লি হচ্ছে একটা বড় সিটি। দিল্লি কোনো একটা প্রপার স্টেট নেই। ওইখানকার যে চিফ মিনিস্টার ছিল তার কাছে তো পুলিশও নেই, তার কাছে তো পুলিশের পাওয়ার ছিল না। এখানে লেফটেন্যান্ট জেনারেল সবসময় ইন্টারফেয়ার করতো। এখানকার পুলিশ মিনিস্টার হচ্ছে হোম মিনিস্টার। আর ওয়েস্ট বেঙ্গল কে যদি আপনি কম্পেয়ার করেন দিল্লি থেকে, তো কোনো কম্প্যারিজন নেই। ওয়েস্ট বেঙ্গল ফুল ফ্লেজেড একটা স্টেট আছে। এখানে 293 সিট আছে, দিল্লিতে 17টা সিট ছিল। দিল্লির ইলেকশন মানে একটা পুরসভার ইলেকশন, আর এই রাজ্যের ইলেকশন, বেঙ্গলের রাজ্যের ইলেকশন কোনো তুলনা নেই দিল্লির ইলেকশন থেকে। তাহলে কি এই রাজ্যের দুর্নীতি, শাসক দলের বিরুদ্ধে যেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগ রয়েছে, এ রাজ্যের যে দুর্নীতি আর দিল্লির দুর্নীতিরও কোনো তুলনা হয় না? মানে ওই আকারটা অনেক ছোট আর এই আকারটা অনেক বড়, সেই জন্যই কি যেটা কোট আনকোট শুভেন্দু অধিকারী পাপ বিদায় করতে অনেকটা সময় লাগছে? দুর্নীতি তো এরা তো অ্যালিগেশন দিয়েছে, কিছু তো প্রমাণ করতে পারছে না। আর মানুষের কোর্টে সব সময়, এই তো কিছুদিন আগেই তো ইলেকশন হলো, এমপি ইলেকশন, তো কি বিজেপি করতে পারলো? মানুষের যে ভরসা আছে মমতা ব্যানার্জির উপরে, সেটা একদম আনব্রেকেবল। আর মানে 2026-এ আরো বেশি ভোট মমতা ব্যানার্জি পাবেন। কেন? কোনো ফেস নেই তো বিজেপির নেতাকে। ওই শুভেন্দু অধিকারী যে আগে তৃণমূলে ছিল। বিজেপি আইডিওলজিটা কি? বিজেপি কি পার্টি? বিজেপি হচ্ছে একটা হিন্দি হার্টল্যান্ডের পার্টি। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আমরা এর আগে অন্যান্য রাজ্যে যে নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচনগুলো হয়েছে, সেখানে তো কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কখনো ফেস হিসেবে সামনে তো রাখেনি তিনি, একটা ইস্যুকে সামনে রেখে। এবং দুর্নীতিকে হাতিয়ার করে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং প্রত্যেকে যখন হেভিওয়েটার প্রচার করেছিলেন, এই দুর্নীতির বিষয়টাই তো সামনে তুলেছিলেন। প্রধানমন্ত্রী অমিত শাহ সবাই এর আগে ইলেকশনে এসেছে, 2021-এ এসেছে, 2024-এ এসেছে, 2000 মাঝখানে অনেকটা ইলেকশনে এসেছে। এরা তো সব পলিটিক্যাল ট্যুরিস্ট। বাংলার মানুষ কিন্তু কেজরিওয়ালের যিনি গুরু সমাজকর্মী আন্না হাজারে, তিনিও তো বলছেন যে দুর্নীতির বিষয়টা, অর্থাৎ অতি লোভ করতে গিয়ে তাঁতি নষ্ট হচ্ছে। তার যে গুরু, অর্থাৎ যাকে দেখে তার রাজনীতির জীবনে পদার্পণ করা, তিনিও তো একদমই তাই করে তাদের রাজনীতিতে আসা, নতুন পার্টি তৈরি করা, তা তিনিও তো বলছেন যে ভ্রষ্টাচারে ভরে গিয়েছে। এবং সেই ভ্রষ্টাচারে ভরে গিয়েছে আন্না হাজারে বলছেন, আর এখানে গোটা রাজ্যের মানুষ বলছে। আপনি চায়ের থেকে যান, আপনি যেখানে খুশি যান, আপনি যে কোনো মানুষকে বলুন এই রাজ্যে দুর্নীতি আছে কি নেই, আপনি উত্তরটা একেবারে কোরাসে পাবেন, একজন বলবেন না। সেটা আপনিও জানেন তৌসিফ। না, লক্ষ্মী ভান্ডার হোক বা অন্য ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের যে স্কিম আছে, সব মমতা ব্যানার্জি ফেভারে কথা বলছে। যতগুলো গভর্নমেন্টের স্কিম চালাচ্ছে, আর যারা রাস্তায় বসে বসে বলছে যে তাদের চাকরি চুরি গিয়েছে, তারা কি বলবেন? দেখুন, তাদের কথা শুনেছেন কখনো? না, ওরা তো কখনো শুনেছেন তরুণের স্বপ্ন, যে প্রকল্প আপনাদের, সেই তরুণের স্বপ্ন কিভাবে তাদের বিক্রি হয়ে যাচ্ছে, বেহাত হয়ে যাচ্ছে, তার খবর রাখেন তৌসিফ? না, দেখুন, সিপিএম বিজেপি যারা করে, ওরাই তো সিপিএম বিজেপি তরুণের স্বপ্ন করেনি। সিপিএম বিজেপি বিজিবিএস ডাকে না প্রত্যেক বছর স্বপ্নের ফেরি করে না। এই চাকরি চুরির যে অভিযোগগুলো সামনে এসেছে তৌসিফ, সেগুলো এই আমলে, এক যুগের সরকার অতিক্রান্ত হওয়ার সময়, পরিবর্তনের সরকার সেই তথাকথিত, তাদের সময় এত দুর্নীতি, আর আপনারা সবাই মিলে এই দুর্নীতি ঢাকার এত আপ্রাণ চেষ্টা করেন কেন? আর মুখে বলেন জিরো টলারেন্স টু করাপশন। কিসের জিরো টলারেন্স তৌসিফ? দেখুন, এই কারাপশন নিয়ে কতদিন থেকে বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল বিরোধিতা করছে, আর ওদেরকে বিরোধিতা করার অ্যালাউ করছেন মমতা ব্যানার্জি। এখানে ডেমোক্রেসি,
কিন্তু শতরূপাদি তৌসিফবাবু বলতে চাইছেন যে মানুষজন অভিযোগ করছে, বিরোধীরা অভিযোগ করছে, তার মানে দুর্নীতিটা হয়নি, এটা তৌসিফবাবু বলতে চাইছেন। আমরা শতরূপার কাছে আসবো, তার আগে ভরসা আছে মমতা ব্যানার্জির উপরে। হ্যাঁ তৌসিফ, আপনার বক্তব্য, শতরূপার বক্তব্য আমরা শুনবো, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী গতকাল যে কথা বলেছেন দিল্লিতে এই নির্বাচনের ফলাফলের পর, শুভেন্দু অধিকারী এ রাজ্যকে সঙ্গে নিয়ে, রাজ্যের বিষয়টাকে সামনে রেখে ঠিক কি বলেছেন শুনুন একবার। दिल्ली का जीत हमारी है, 26 में बंगाल की बारी है। আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। বিশাখা, আমরা যে বিষয়টা দেখাচ্ছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও স্পষ্ট বলছেন যে ওই যে দুর্নীতি, একের পর এক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির ধারা এবার বাংলায় যখন চলছে, বাংলার মানুষ দিল্লিকে দেখে শিখবে। আন্না হাজারের কথা কিন্তু আমরা বললাম, হাজারের কথা যেটা আমরা বলছিলাম, আন্না হাজারের কথা শুধু বললেই তো হবে না। যারা দেখেননি, রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ, তার সঙ্গে যখন কথা বলেছেন আন্না হাজারে, তখন তিনি তার শিষ্যকে নিয়ে কি বলেছেন, কতটা ক্ষোভ নিয়ে, কতটা গলায় তার খারাপ লাগা রয়েছে, সেইটা নিয়ে তিনি এই কথাগুলো বলছেন। শুনুন একবার, তারপর আবার আসছি আলোচনা, শুনুন। सबसे बड़ी गलती केजरीवाल की क्या थी, अरविंद की? ये शराब के दुकान निकालना, शराब का घोटाला, मुख्यमंत्री बोलकर शराब के दुकान निकाला, बोर्ड शराब लाइसेंस देना, ये गलत था। Want to ask? जी, छोटा बच्चा है, उसको भी पूछा कि शराब कैसे है, वो बोलेगा बुरी है, शराब के वास्ते। पहली कक्षा में भी सीखने वाला लड़का है, वो भी शराब को तिरस्कार करेगा। जी तनिष्क, ये उसने गलती किया। जी जी जी, আমরা শুনলাম শতরূপা, আমি তৌসিফকেও বলবো, আপনারা প্রত্যেকে শুনলেন। এবং শতরূপা, আমি আগে আপনার কাছে আসবো এই নিয়ে, কারণ বিজেপি জিতেছে দিল্লিতে এবং আপনি বিজেপির মুখপাত্র। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আম আদমি পার্টির যে ধরাশায়ী অবস্থা, আন্না হাজারে অন্তত বিবেকের মতো, বিবেকের ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বলতে পারছেন যে অরবিন্দ কেজরিওয়ালের এই সমস্যা ছিল। কিন্তু আমরা যদি এ রাজ্যের নিরিখে দেখি, এ রাজ্যে বিবেকও তো নেই, কারণ যা বলবেন তিনি সেটাই শেষ কথা। আলটিমেটলি বিবেক বলেও তো কেউ আসবেন, এমনও তো আমরা কাউকে অনুধাবন করতে পারি না। এক্স্যাক্টলি, তুমি একদম ঠিক কথা বলেছো। এখানে কাউর বিবেক নেই, মানে মুখ্যমন্ত্রীর বিবেক তো নেই, ছেড়ে দাও। এবং মুখ্যমন্ত্রীর বিবেক নেই বলে সমস্ত নেতা একদম তসিফের মতন স্পোক্সপারসনরাও মানে বিবেক ছাড়া কথাবার্তা বলে। তুমি যদি, ওরা একটা লিকার স্ক্যামের কথা বলছে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে, অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর রেসিডেন্সটাকে বিশাল একটা বানিয়ে রেখেছিল, ম্যানশন বানিয়ে রেখেছিল, সেই সব নিয়ে কথা বলছে। কিন্তু আমাদের এখানে একটা শোয়ে কুলোয় না যে আমরা যদি লিস্ট করতে শুরু করি, আমাদের এক একটা স্ক্যামের জন্য আলাদা আলাদা শো করতে হয়। তুমি বলো এদের হজম শক্তি, তুমি চিন্তা করো, ইট, বালি, সিমেন্ট, সুরকি বা সিন্ডিকেটের ক্ষমতা। তুমি একটু আগে তরুণের স্বপ্নের কথা বলছিলে, ল্যাপটপ হজম হয়ে গেল, ব্যালট বক্স পর্যন্ত খেয়ে চিবিয়ে হজম করার চেষ্টা করে। একটা আমাকে শেষ করতে দাও। তুমি বাড়ি বলো, আবাসন নিয়ে তুমি বললে, চাল ডাল, মিড ডে মিল, বাচ্চাদের মিড ডে মিলে পর্যন্ত এতটাই কারচুপি করে যে ননভেজ দিতে হয়। এবং ননভেজের নমুনা কি? টিকটিকি, ইঁদুর, সাপ, এই হচ্ছে বাচ্চাদের নিয়ে ছেলে খেলা। তুমি মহিলা সুরক্ষার কথা যদি বলো, মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মানুষ যারা, মানে আমরা যারা হিউম্যান উইমেন, তাদের তো সুরক্ষা নেই। নিরীহ সরস্বতীর পর্যন্ত, সরস্বতী আর বিদ্যার দেবী, তাকে যোগেশচন্দ্র কলেজে ভেতরে রাজহাঁসকে নিয়ে বসিয়ে বাইরে পুলিশকে সিকিউরিটি দিয়ে পুজো করতে হয়। নবী দিবস হবে বলে সরস্বতীর আরাধনা ছোট ছোট বাচ্চারা করতে পারবে না। স্বয়ং মা দুর্গা, যেখানে দুর্গাপুজোর কার্নিভাল মানে হেরিটেজ স্টেটাস পেলে প্রধানমন্ত্রীর দৌলতে, এখানে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলে যেন মা দুর্গাকে পরিচয় উনিই করিয়ে দিয়েছেন। বিশ্ব দরবারে শিব ঠাকুর প্রায় চিঠি লিখতে যাচ্ছিল থ্যাংক ইউ বলে। সেই মা দুর্গার বিসর্জনের জন্য হাইকোর্টে যেতে হয়, কারণ তখন মহারাম দুধেল গরুদের, আমাদের দুধেল গরু নয়, মুখ্যমন্ত্রীর ভাষায় যারা দুধেল গরু, তাদের মহারামের মিছিল বেরোবে বলে। এই সমস্ত কিছু পশ্চিমবঙ্গের মানুষ মনে ধরে রেখেছে এবং প্রত্যেকটা, তুমি একটু আগে লিডার অফ অপোজিশনের কথা দেখাচ্ছিলে, উনি সেটা কিন্তু স্পেসিফিক্যালি বলেছেন। একদম
মহিলাদের সুরক্ষা এবং বাঙালিদের যে প্রিয় প্রিয় উৎসব প্রত্যেকটা এসেছে সেই ইস্যুগুলোকে সামনে রেখেই জয় পেয়েছে 27 বছর পরে সরকার করতে চলেছে বিজেপি। আমি একবার তৌসিফের কাছে আসবো। তৌসিফ, হবে না? হ্যাঁ তৌসিফ, আমরা অন্তত আন্না হাজারেকে তো দেখতে পাচ্ছি দিল্লিতে, কিন্তু এখানে এরকম কোনো ব্যক্তিত্ব কোনো কাউকে এরকম ভূমিকায় দেখতে পাই না। এখানে তো সবকিছুই অনুপ্রেরণায় হয়, তাহলে দুর্নীতিগুলো কার অনুপ্রেরণায় হয় তৌসিফ? দেখুন, দিল্লিতে আন্না হাজারে একটা মুভমেন্ট করেছিলেন, উনি মুভমেন্টের ফেস ছিলেন। ওনার মুভমেন্ট থেকে ওনার এড হিসাবে অরবিন্দ কেজরিওয়াল একটা পলিটিক্যাল চেহারা ইমার্জ করলেন। বেঙ্গলে মমতা ব্যানার্জি নিজেই একটা মুভমেন্টের ফেস, ওনার কোনো রিপ্লেসমেন্ট নেই। উনি রাস্তায় লড়াই করে সংঘর্ষ করে উনি নিজের পার্টিটা তৈরি করেছেন। হ্যাঁ, 294টা কেন্দ্রে তিনি বলেছেন তিনি প্রার্থী, তিনি সব, তিনি মুখ। তার মানে যত এই 294টা বিধানসভা কেন্দ্রে যত যত দুর্নীতি হচ্ছে সব ক্ষেত্রেও কি আমরা তার নামটাও নিতে পারি তৌসিফ? না, বিজেপি শুধু নরেন্দ্র মোদীকে ফেস করে ইলেকশন করবে, সব জায়গায় বিজেপি বলবে, নরেন্দ্র মোদী বলবে যে ও ফেস আছে, আর অন্য কেউ বলতে পারে না। অন্য কেউ রাজ্যে দুর্নীতির ফেস কে? এই আমি বলছি, এই প্রশ্নের উত্তর তো আমি দিচ্ছি। যখন নরেন্দ্র মোদী নিজেকে ফেস করে ইলেকশন করতে পারে, তাহলে বেঙ্গলে মমতা ব্যানার্জি নিজেকে ফেস করে কেন ইলেকশন করতে পারে? নিশ্চয়ই করতে পারে। আমার প্রশ্ন, ইলেকশনের ফেস ও মমতা ব্যানার্জি, তাহলে দুর্নীতির ফেস ও আর যারা দুর্নীতি কথা বলছে, যে ফেস দেখে তোমার কথা অনুযায়ী যে মানুষ ভোটগুলো দিচ্ছে সেই মানুষের একই প্রশ্ন, তাহলে বিরুদ্ধে ফেস ও মমতা ব্যানার্জি, সিন্ডিকেট, দুর্নীতি, ওপেন ফায়ার, বম্ব, গান, সমস্ত ফেস মমতা ব্যানার্জি। তখন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হয় কেন বলে এসপি অপদার্থ, পুলিশ অপদার্থ, উনি নাকি কিছুই জানেন না। তাহলে ফেস যখন হবে সবকিছু মুখ্যমন্ত্রীকে হতে হবে। যখন কোন রকম যার বিরুদ্ধে সুযোগ ম্যাটেরিয়াল আছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, মমতা ব্যানার্জি সরিয়ে দিয়েছে। চার্জেস আছে যার বিরুদ্ধে। দিল্লির ক্ষেত্রে তো দেখলাম, দুর্নীতির ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল তিনি যখন মুখ হয়েছিলেন তিনি কিন্তু ক্ষমতা দখল করে রেখেছিলেন। অর্থাৎ সেই বিষয়টা যে মানুষ ভালো চোখে নেয়নি, সেই কারণে অরবিন্দ কেজরিওয়ালকে উৎখাত করেছে, মনীষ সিসোদিয়াকে উৎখাত করে দিয়েছে। অর্থাৎ এই যে দুর্নীতি যখন হচ্ছে, সেই মুখটা যখন উঠে আসছে, তখন তো মানুষ তার ধিক্কার জানাবে। হ্যাঁ, মানুষ জানাবে। বেঙ্গলে যার বিরুদ্ধে কমপ্লেন ছিল, যার বিরুদ্ধে ম্যাটেরিয়াল ছিল, তাকে তো মমতা ব্যানার্জি সরিয়ে দিয়েছিলেন। মমতা ব্যানার্জি জিরো টলারেন্স পলিসি। পার্টিতে যদি কারোর বিরুদ্ধে কমপ্লেন থাকে, পুলিশের কাছে ম্যাটেরিয়াল আছে, পুলিশ যদি অ্যারেস্ট করে নেয়, পুলিশ যদি কোনো প্রমাণ করে নেয় কারাপশন, তাদেরকে মমতা ব্যানার্জি সরিয়ে দেবেন। একটা সরিয়ে আমরা মনে করে দিই, অনুব্রতকে বিনয় সম্মান দিয়ে ফিরিয়ে আনার কথা হয়েছিল। সমস্ত নেতারা উনি নাকি কিছু জানেন না, সবাইকে উনি সসম্মানে রাখেন। কাকে সরিয়েছে? যাকে সরিয়েছে তাকে গিফট পোস্ট দেওয়া হয়েছে। সন্দীপ সেন থেকে আরম্ভ করে বা বিনীত গোয়েল অব্দি প্রত্যেককে সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে সরিয়ে সন্দীপ ঘোষকে আরজিকর থেকে সরানো হওয়ার পরে তারপর ন্যাশনাল মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। এটাও গিফট ছিল। আমরা একটার পর একটা ঘটনা মনে রেখেছি এবং সন্দীপ ঘোষের কথা বললাম কারণ আজকে অভয়ার জন্মদিন। আমরা সেই বিষয়টাকেও মাথায় রাখবো যে আমরা কি কি দেখেছি, কি কি অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমাদের চর্মচক্ষু সত্যি ভাবতে বসেছিল যে আদতে এটা কোন রাজ্য, এটা কি নৈরাজ্য নাকি সত্যি এটা গণতান্ত্রিক রাজ্য। তৌসিফ এবং শতরূপা, আমাদের অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। এবং সেই সঙ্গে আজকে পৌলমি আমরা একটার পর একটা বিষয় নিয়ে যখন কথা বলছি, দুর্নীতি এ রাজ্যের সব থেকে বড়, যেখানেই দেখতে পাচ্ছি আমরা দুর্নীতির ধোঁয়া উঠছে, সেখানেই কোথাও না কোথাও গিয়ে তৃণমূলের যোগাযোগ আমরা পেয়েছি, অভিযোগ উঠে এসেছে। কিন্তু বলা হয় এই রাজ্যে সবকিছুতেই নাকি মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স টু করাপশন। আমরা সেই বাস্তবায়নটা কবে দেখবো সত্যি সেটা নিয়ে ভাবছি এবং মানুষের জনাদেশের দিকেও তাকিয়ে থাকতে হবে 26 পর্যন্ত। আজকে চা আড্ডা আর খবর এখানেই শেষ করছি। আমাদের প্রত্যেক গেস্টকে ধন্যবাদ। ফিরে আসছে একটু বিরতির পর, সঙ্গে থাকুন।